নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি পাঠ করছি শ্রী তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখ। আজ আমরা এই উপন্যাসের ষষ্ঠ পর্ব শুনব। আসুন তাহলে উপন্যাসটি শুরু করা যাক। রিসিভার হাতে নিয়ে সায়ন বসেই থাকে নির্বাক, রক্তশূন্য মুখে। প্যারাডাইস প্রোডাক্টসের হাজারো ভাবনায় যখন সে বিধ্বস্ত ব্যতিব্যস্ত, ঠিক তখনই গার্গী তাকে জানালো আর এক কঠিন বার্তা। এতই জটিল সে সমস্যা যে সায়ন এখন তাকে নিয়ে কী করবে সে কথা ভাবার এতটুকু সময় পর্যন্ত তার সামনে নেই। গার্গীকে সে এতকাল চিনে এসেছে একভাবে, এখন দেখছে সে এক নতুন ভূমিকায় অবতীর্ণ। সে ভূমিকা সায়নের অভিভাবকের। সায়নও এই প্রবল ঝড়ঝাপটার ধাক্কায় বেসামাল হয়ে তাকেই আঁকড়ে ধরেছিল খড়কুটোর মতো। তাতে সে নিজে কিছুটা সামলে উঠলেও প্রবল ক্ষতি হয়েছে গার্গীর। তার সঙ্গে গার্গীকে জড়িয়ে এমন অনেক রসালো খবর প্রকাশিত হচ্ছে সংবাদপত্রে, যার অনেকটাই সত্যি নয়। তবু লোকে তাই বিশ্বাস করে যা প্রকাশিত হয় ছাপার অক্ষরে। এত সব ভাবতে ভাবতে সায়ন তার টেবিল গুছিয়ে ব্রিফকেস বন্ধ করে দ্রুত নিচে নেমে এলো। পার্ক করে রাখা গাড়িটা চালকের আসনে বসে সেলফ অন করলো মুহূর্তে। তারপরই বাঁই করে চকলেট রঙের মারুতি বার করে আনলো কলকাতার প্রধান রাস্তায়। দ্রুত পার হতে লাগলো রাজপথ, ক্রসিংয়ের পর ক্রসিং। এসপ্ল্যানেড ইস্টে রোজই কোনো না কোনো মিটিং, প্রতিবাদ, তাতে রাস্তা বন্ধ থাকে। ভাগ্যক্রমে আজ কোনো জমায়েত বা মিটিং ছিল না। সন্ধেও নেমে আসছে ততক্ষণে। চৌরঙ্গি মোড় সেজেগুজে ক্রমশ রূপসী হয়ে উঠছে, কিন্তু সায়নের চোখে এখন আর কোনো রং নেই। এখন তার পাশে ধূসর আলো আরও ম্লান হয়ে আসছে দ্রুত। মাত্র কয়েকদিন আগেও তার পৃথিবী ছিল আলো ঝলমলে বর্ণাঢ্য রঙিন। এই অল্প সময়ে অমূল বদলে গেছে তার সমস্ত পটভূমিকা। এক অনন্ত লোডশেডিং চলছে তার জীবনযাপনে। ঐন্দ্রিলা ছিল আর ঐন্দ্রিলা নেই। মাত্র একটা শব্দের পরিবর্তনে তার জীবনে একের পর এক এলো ঝড়। সে ঝাপট তাকে এখন সামলাতে হবে অভিমন্যুর মতো, একা, নিরুপায় ভাবে। গাড়ি প্রায় টপ গিয়ারে রেখে দ্রুত সায়ন ফিরে এলো তাদের ফ্ল্যাটে। বেশ একটু জোরেই চালিয়েছে আজ, কিছুটা উত্তেজনাও বটে। আচার্য জগদীশচন্দ্র বসু রোডে টার্ন নেওয়ার পর ক্যামাক স্ট্রিটের মোড়ে একটা ছোট দুর্ঘটনা হতে হতেও সময় মতো ঘুরিয়েছে তার স্টিয়ারিং। গাড়ি গ্যারেজে না ঢুকিয়ে লনের ওপর রেখেই দ্রুত সিঁড়ি বেয়ে উঠে এলো ওপরে। গার্গী বলেছিল যেমন ফোনে, তার কাছে থাকা ডুপ্লিকেট চাবি ঘুরিয়ে সে ঘরের ভেতরে ঢুকেছে। সেন্টার টেবিলের সামনে সোফায় বসে আছে, একটা অসহায় অসহায় মুখ করে, নিরক্ত ও বেবাক হয়ে। গার্গীর চলে আসার কারণ আগেই ফোনে শুনেছিল সায়ন। শোনার পর থেকেই বেশ নার্ভাস হয়ে পড়েছে। কিছুটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থা তার। হঠাৎ একটা কুমারী মেয়ে বাড়ির অভিভাবকদের সঙ্গে বিবাদ করে যদি ঘর ছেড়ে বেরিয়ে আসে, সঙ্গে সুটকেস, আর আশ্রয় নেয় এমন একজনের বাড়ি যার জীবনযাপনে চলছে এক তীব্র টানাপোড়েন। তার উপরে সেই পুরুষটি যদি মাত্র একা ফ্ল্যাটে বসবাস করে, এমনকি তার ঘরে একটা ঠাকুর চাকর পর্যন্তও নেই, তবে তার অবস্থা কী দাঁড়ায়? হঠাৎ কী কারণে গার্গী এমন একটা সিদ্ধান্ত নিল এত অতর্কিতে, তা সায়ন জানে না। শুধু কাপা কাপা গলায় বলেছে, ও বাড়িতে আর থাকা গেল না সায়নদা। অথচ সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, ঘরে টিউব জ্বলছে। মনে হচ্ছে বুঝিবা এখন অনেকটা রাত। এহেন সংকটের মুহূর্তে গার্গীকে নিয়ে সায়ন এখন কি করবে, কী বা করা উচিত তার? গার্গীর মুখে অসহায় চাউনি দেখে সায়ন ঘেমে নিয়ে উঠল। এপ্রিলের শেষাশেষি ঘরের ভেতরে ফুল স্পিডে ফ্যান চলতে থাকা সত্ত্বেও ভ্যাপসা গরম। সে গরম কিছুটা উত্তেজনাতেও। সায়ন চোখ ফিরিয়ে গার্গীর সুটকেস ব্যাগের দিকে তাকিয়ে দেখল একবার। মুখে এক টুকরো ছায়াও ঘনিয়ে এলো বোধহয়। তা সত্ত্বেও হাসতে চেষ্টা করল। কি হলো, হঠাৎ এমন ডিসিশন নিতে হলো কেন? গার্গী সায়নের চোখ মুখ দেখে এই মুহূর্তে বুঝে ফেলল সব। মেয়েরা এভাবেই বোঝে পুরুষের চাউনি। দেখলেই তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব পলকে উপলব্ধি করে ফেলে। তৎক্ষণাৎ বলল, তাহলে চলে যাব? সায়ন অপ্রস্তুত হয়ে পড়ে। দাঁড়াও, চলে যেতে বললাম নাকি?
জানতে চেয়েছি কি হয়েছিল, কার সঙ্গে ঝগড়া হলো, দাদা না বৌদি? দুজনের সঙ্গেই, বলে গার্গীও হাসার চেষ্টা করলো। এরকম তো মাঝে মধ্যেই হতো, কিন্তু এই কদিন ধরে ভীষণ চলছিল। আজ সকালে দাদা অফিসে বেরোনোর মুখে বলে গেল, তোর জন্য আর লোক সমাজে মুখ দেখাতে পারছি না। অফিস থেকে বাড়ি ফিরে এসে যেন আর এই বাড়িতে তোকে না দেখি। গার্গী হাসছিল। হঠাৎ শেষ কথাগুলো বলার সময় তার চোখে জল এসে গেল। গার্গীর চোখে জল, সায়ন তা ভাবতেই পারে না। গার্গীর শৈশব কেটেছে এক প্রবল যুদ্ধের ভেতর। তার বাবা নেই ছোটবেলা থেকেই। মাও কোনো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে মানুষ করেছিলেন দুই ছেলে মেয়েকে। সুশোভন লেখাপড়ায় মোটামুটি মেধাবীই ছিলেন। নিজের অধ্যাবসায়ের জোরে তিনি এখন ভালো কোম্পানির এক্সিকিউটিভ পোস্টে। জুনিয়র এক্সিকিউটিভ হলেও মাইনে পান ভালোই। জুবলি পার্কের এই ভাড়া বাড়িতে আছেন বহুকাল। কোম্পানি থেকে লোন নিয়ে নতুন ফ্ল্যাট কিনে চলে যাবেন খুব শিগগিরই। গার্গীর মা যখন মারা যান, গার্গী তখন কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়। তখনও ভাই বোনের সম্পর্ক ভালোই ছিল, এমনকি সুশোভন চাকরি পেয়ে বিয়ে করার পর পর্যন্ত। তারপর হয়তো ছাত্রী হিসাবে গার্গীও কম মেধাবী ছিল না, কিন্তু প্রচণ্ড জেদি একগুয়ে মেয়ে বলেই বরাবরই তার সামনে কোনো সুস্পষ্ট নিশানা ছিল না। সে ভেবেছিল গণিতের অধ্যাপিকা না হলে শিক্ষিকা হবে, আবার কখনো ভাবত ফ্রিল্যান্স সাংবাদিক। তথ্য সংগ্রহের নেশাটা এখনও আছে। এর মধ্যে হঠাৎ সোশিও ইকোনমিক রিসার্চ একাডেমি নামের এক সমাজ সংস্কার সংস্থায় ঢুকে পড়েছে। তাতে কখনো সমাজ সংস্কারক হবে এমন ইচ্ছের কথাও একদিন হাসতে হাসতে বলেছিল। আসলে যখন যে বিষয় নিয়ে সে মনোনিবেশ করে খুব সিরিয়াসলিই করে, পরে নতুন বিষয় এলে ঝুঁকে পড়ে সেদিকেই। এভাবেই চলছিল বেশ। হঠাৎই এলো ঝড়ের ভেতরে ঢুকে পড়ে সায়নের সঙ্গে তার জীবনটাও এলোমেলো ছন্নছাড়া হয়ে উঠেছে সহসা। সায়ন অবাক হয়ে তাকিয়ে দেখছিল গার্গীকে। এই মুহূর্তে তাকে ভীষণ দুঃখী দুঃখী দেখাচ্ছে। গার্গী সেই রকম ম্লান নিঃস্ব বিধ্বস্ত মুখেই বিড়বিড় করছিল, আসলে কি জানেন সায়নদা, সারা দুপুর ভেবেও ঠিক করে উঠতে পারিনি দাদার আশ্রয় ছেড়ে এখন কোথায় যাব। তেমন তো কোনো আত্মীয় নেই কিংবা কোনো নিকট বান্ধবী যার কাছে গিয়ে কদিনের জন্য উঠতে পারি, যতক্ষণ না কোনো একটা নিজস্ব আস্তানা খুঁজে বার করা যায়। কঙ্কার মা বাবা তাদের মেয়ের শোকে এমনই পাগল যে সেখানে যাওয়ার মতো সাহস অর্জন করতে পারিনি। ফ্ল্যাটের বাইরে কলকাতার তারাভরা আকাশের দিকে তাকিয়ে গার্গী কথাগুলো বলে যাচ্ছিল। মাত্র কদিন আগেই সে তার দাদা বৌদির কাছে বলে ফেলেছিল, আমি সায়নদাকে বিয়ে করব বলে ঠিক করেছি। এখন সায়নের বিপন্ন মুখের দিকে তাকিয়ে মনে হলো সে নিতান্তই কল্পকথা। এই মুহূর্তে সে বুঝে ফেলেছে হঠাৎ খেয়ালের বশে ঝোঁকের মাথায় সে এগিয়ে এসেছে অনেক দূর। এখন আর এক পাও এগোনো যাবে না। ফিরে যে যাবে সে আরও কঠিনতর কাজ। তবু তো ফিরতেই হবে তাকে। তাই উথলে ওঠা কান্নার দমক চেপে অস্ফুট গলায় বলল, কোনো আস্তানা আছে আপনার সন্ধানে, যেখানে অন্তত থাকা যাবে কদিন? দাঁড়াও, এত অস্থির হচ্ছ কেন? বলল সায়ন। তার এই একলা একা ফ্ল্যাটে কোনো মতেই রাখা যায় না গার্গীকে। ভাবতে ভাবতে নিজেকে গুছিয়ে ফেলল সহসা, হেসে ফেলল। এতক্ষণে টেনশন পীড়িত অস্বস্তি বিব্রত ভাব কাটিয়ে দ্রুত বদলে ফেলল পটভূমিকা। যেন কিছুই হয়নি এমন সাবলীল হয়ে বলল, ঠিক আছে, সে একটা আস্তানা খুঁজে বার করা যাবেক্ষণ। আপাতত 2 কাপ কফি তো করে আনো। অফিস থেকে ফেরার পর কফি না পেলে মেজাজটাকে ঠিক বাগে আনা যায় না, মগজও ঠিকঠাক কাজ করে না যেন। গার্গীর মুখ থমথমে গম্ভীর। কিছু একটা আলোর ঝিলি সায়নের চোখে পড়েছে এমন মনে হলো। আশ্চর্য হয়ে ভাবছিল, চেনা একটা মানুষ কখনো ঝঞ্ঝাটে পড়লে কেমন অচেনা হয়ে যায়। সায়নও তার কাছে এই মুহূর্তে যেন অন্য এক গ্রহের মানুষ। ইচ্ছে করলেও তাকে আর ছুঁতে পারবে না। কি অদ্ভুত সে, কি নিষ্ঠুর। পরক্ষণেই ভাবল, সায়ন নিশ্চয়ই তার সিদ্ধান্তে ঠিক, সেই বিচক্ষণ। গার্গী এক বিচিত্র ভাবাবেগে তাড়িত হয়ে চলেছে কদিন ধরে। তাতে ক্রমাগত জটিল ছিন্ন ভিন্ন হয়ে উঠেছে তার জীবনযাপন। সায়ন যেদিন কাস্টডি থেকে মুক্তি পায় সেদিন তার সঙ্গে দেখা করতে না গেলেই হয়তো সবচেয়ে ভালো হতো।
অন্যমনস্কভাবেই গ্যাস জেলে 2 কাপ কফি তৈরি করে নিয়ে এসে বসলো গার্গী। আবহাওয়া লঘু করে ফেলার জন্য একটু হাসল। সত্যি খুব বিপদে ফেলেছি আপনাকে, কিন্তু আমিও তো বিপন্ন। হঠাৎ সেই মুহূর্তে নিরাপদ আশ্রয় হিসেবে যদি আপনার কথা মনে পড়ে থাকে, তাহলে আমি কি করব? গত 2-3 বছর এত প্রশ্রয় দিয়েছেন আমাকে। কফিতে বেশ শব্দ করে চুমুক দেয় সায়ন। গাঢ় বাদামি ধোয়া ওঠা কফি, বেশ কড়া। একটু কড়াই দরকার ছিল সায়নের। গরম স্বাদ জিভে কণ্ঠনালীতে যেতেই বেশ চনমনে হয়ে উঠল তার শরীর। হেসে বলল, সত্যি এখন মনে হচ্ছে আমার এখানে না এসে অন্য কোথাও গেলে সবচেয়ে বেশি আশ্চর্য হতাম আমি। হয়তো ভীষণ রেগেও যেতাম। যেদিন কাস্টডি থেকে বেরোলাম সেদিন একমাত্র তুমিই তো এসেছিলে আমাকে নিতে। কফিতে চুমুক দিতে দিতে আবারও আনমনা হয়ে যাচ্ছিল গার্গী। সে যে সায়নের ঝড়ঝাপটের ভেতরে একটা বাড়তি বোঝা হয়ে উঠল ভেবে একটুও স্বস্তি পাচ্ছে না। এরপর সায়ন কি বলবে কি করবে তাকে নিয়ে এ ভাবনা পীড়িত করছে তাকেও। কফি খাওয়া শেষ হতেই সায়ন উঠে দাঁড়ালো। চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। গার্গী বিস্মিত হয়ে তাকালো। কোথায়? শব্দ করে হাসলো সায়ন। কোথাও একটা আস্তানার সন্ধান তো বার করতেই হবে, নইলে এক যুবতী হঠাৎ যদি এভাবে একলা পুরুষের ঘরে রাত কাটায়, সেটা কি ভালো দেখাবে গার্গী? গার্গীও উঠে দাঁড়ালো, খুব গভীরভাবে তাকালো সায়নের দিকে। আমার কিন্তু আপনার ওপর যথেষ্ট আস্থা আছে। আমারও নিজের ওপর যথেষ্ট আস্থা আছে। সায়ন গার্গীর চোখে চোখ রাখে, কিন্তু পাবলিকের নেই। একজন পুরুষ আর একজন নারী এক বাড়িতে রাত কাটিয়েছে, আজ তৃতীয় প্রাণীটি নেই যে ফ্ল্যাটে মানুষ ধরেই নেবে তারা এক বিছানাতেই রাত কাটিয়েছে। গার্গী হঠাৎ কেঁপে উঠল নিজের ভেতরে, কি বলবে ভেবে পেল না। সায়ন আবার বলল, তাও একজন খুনি আসামির সঙ্গে, সেটা তোমার পক্ষেও নিশ্চয়ই স্বস্তির হবে না। ভীষণ রেগে উঠল গার্গী। এই আসামি শব্দটা ব্যবহার করতে কি আপনার খুব ভালো লাগে, যখন আপনি জানেন মিথ্যে করে জড়ানো হয়েছে আপনাকে? সায়ন হাসল, সে হাসি ম্লান, হয়তো ক্ষোভে অপমানে মেশানো। বলল, সারা পৃথিবীর লোক যখন বলছে সায়ন চৌধুরীই খুন করেছে, তখন আমার আর নিস্তার পাওয়ার পথ কোথায়? তুমি কি জানো, আমার স্টেনো পর্যন্ত আমার কাছে ঘেঁষতে চাইছে না। আমার নিঃশ্বাসেও এখন বিষ। কে যে আমার এমন ক্ষতি করে চলে গেল, সেটাই প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করছে আমাকে। চূর্ণ হয়ে যাচ্ছি আমি। গার্গী সিঁড়ি বেয়ে নামতে থাকে। দরজা লক করে সায়ন নেমে এলো তরতর করে। গাড়ি ফের স্টার্ট দিল চাবি ঘুরিয়ে। হু হু করে বেরিয়ে এলো শরৎ বসু রোডে গার্গীকে পাশে বসিয়ে নিয়ে। গার্গীর একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, কোন জাহান্নামে? কিন্তু করল না। সে এখন সায়নের কাছে সমর্পণ করেছে নিজেকে। শুধু যেতে যেতে বলল, যে হত্যাকারী তাকে খুঁজে পাওয়া যায় না। সায়ন ততক্ষণে দেশপ্রিয় পার্কের মোড়ে পৌঁছে টার্ন নিয়েছে গড়িয়াহাটের দিকে। রাত্রি প্রায় 8টার মতো। কলকাতা শহর এখন জমজমাট, বর্ণাঢ্য। আলোর ফুলকি দোকানে দোকানে, লাইট পোস্টে, সার বাড়ির একতলা দোতলা বহুতল জানলায়। লোডশেডিং না থাকলে প্রথম রাত্রির কলকাতা বিলাসের তুঙ্গে থাকে। গড়িয়াহাট ক্রসিংয়ের ঝলমলে অহংকার পার হয়ে বিজন সেতু উঠতে উঠতে সায়ন বলল, সবাই তো খুঁজছে, পুলিশ, সাংবাদিক, কোর্ট, সবাই। তাদের প্রতিটি আঙ্গুলি তো এখন এই সায়ন চৌধুরীর দিকেই তুলে ধরা। গার্গী তখন তীক্ষ্ণ জরিপ করছে সায়নকে। হঠাৎ বলল, এ কদিন প্রসঙ্গটা তুলিনি, কাগজেই নানা রকম পড়ছি শুধু, আর তা থেকেই নানা রকম ধারণা করে নিচ্ছি। এখন বুঝতে পারছি প্রকৃত রহস্য বোধহয় আড়ালেই থেকে যাচ্ছে। আচ্ছা, সত্যি করে বলুন তো, কি ঘটেছিল সেদিন রাতে? আপনার কি মনে হয়? সায়ন গাড়ি চালাতে চালাতে আনমনা হয়ে যাচ্ছিল। বোধহয় সেই রাতের বিভৎস স্মৃতি ফিরে আসছিল তার মগজে, আর চমকে উঠছিল বারবার। তেমনি অন্যমনস্ক স্বরে বলল, ঐন্দ্রিলার মৃত্যুকে আমি আত্মহত্যা ছাড়া আর প্রথমে কিছুই ভাবিনি। একাই ঘরে ছিল ঐন্দ্রিলা সেদিন। আমি বাইরে ট্যুরে গেলে প্রায়ও এইভাবেই থাকতো। কতবার বলেছি ওর মা বাবার কাছে গিয়ে থাকতে। প্রথম গিয়ে থাকতো, পরে আর যেত না। বলতো বাড়ি ফাঁকা রেখে যাওয়াটা নাকি ঠিক নয়।
সুতরাং সেক্ষেত্রে একা একজন মহিলার পক্ষে সুইসাইড করাটাই স্বাভাবিক। কিন্তু আমি অবাক হয়ে ভেবেছি, কেনই বা? সে কথা আকাশ পাতাল ভেবেও কিনারা করতে পারিনি। কিন্তু পুলিশ ইন্সপেক্টর দেবাদ্রি সান্যাল সেদিন বললেন। কি বললেন? গার্গী উৎসুক হলো। জানালেন, ইটস নট আ কেস অফ সুইসাইড মিস্টার চৌধুরী, ইটস আ মার্ডার। পোস্টমর্টেম থেকে জানা গেছে, প্রথমে গলা টিপে হত্যা করে তারপর গায়ে আগুন ধরিয়ে। বলতে বলতে শিউরে উঠল সায়ন সে দৃশ্য কল্পনা করে। আমি আজও বুঝতে পারি না কে বা কার দ্বারা এই হত্যাকাণ্ড সম্ভব। দেবাদ্রি সান্যাল বলেছিলেন, ভেবে দেখুন ব্যাপারটা, পাশেই আপনার মা ও ভাই থাকেন। আপনাদের সঙ্গে সদ্ভাবও ছিল না, কথা পর্যন্ত নয়। এক্ষেত্রে ও গার্গী কয়েক লহমা কিছু যেন ভাবল, তারপর ফের তাকালো সায়নের দিকে। আর কি বললেন পুলিশ ইন্সপেক্টর? উনি তো আমাকে বারবার বলছেন, মিস্টার চৌধুরী, সে রাতে আপনি বাড়িতে ছিলেন না তা কিন্তু এখনও ঠিকঠাক প্রমাণ করতে পারেননি। বিলাসপুর থেকে আপনার ফেরার কথা 5 তারিখ সকালে। আপনার কাছ থেকে ট্রেনের টিকিটও পাওয়া গেছে ওই তারিখেরই। অথচ আপনি বলছেন ফিরেছেন হত্যার পর ভোর রাত্রে, অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 6 তারিখ ভোরে। কেন একদিন দেরি হলো তার কোনো বিশ্বাসযোগ্য কারণ এখনো পর্যন্ত দেখাতে পারেননি। গার্গী ঠিক একই প্রশ্ন করল, কেন ফেরেননি? সায়ন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সে কথা এখন থাক গার্গী, পরে এক সময় বলবো। ফেরার সময় আপনার সঙ্গে কেউ ছিল? ছিল। সায়ন ঘাড় নাড়ল। আলো বোস। গার্গী চকিতে সায়নের দিকে তাকালো একবার। অন্ধকারে ঠিক দেখতে পাচ্ছে না তাকে। 2-1বার সামনের দিক থেকে আসা কোনো গাড়ির হেডলাইটের আলোয় কখনো উদ্ভাসিত হচ্ছে সায়নের মুখ, পরক্ষণেই হারিয়ে যাচ্ছে এই অন্ধকারে। সহসা দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল গার্গী। কি অবহেলায় সায়ন উচ্চারণ করল আলো বোসের নাম। একটুও কাঁপল না তার কণ্ঠস্বর। কে এই আলো বোস? তার সঙ্গে সায়নের সম্পর্কটাই বা কি? কতদূর সে সম্পর্কে শিকড়? কথাটা ভাবতে গিয়ে গার্গীর নিজের শরীরটা কেঁপে উঠল হঠাৎ। পরক্ষণেই সে সায়নের দিকে আছড়ে ফেলল পরবর্তী প্রশ্ন। একদিন পরে যে ফিরেছিলেন সে কথা আলো বোসকে এনে প্রমাণ করতে পারবেন? সায়ন ঘাড় নাড়ল, অস্ফুট কণ্ঠে বলল, চেষ্টা করব। আপনার আর কাউকে সন্দেহ হয়? সায়নের মারুতি তখন রাস্তা ফাঁকা পেতে হু হু করে ছুটছে ইস্টার্ন বাইপাসের দিকে। গার্গী বুঝতেই পারছে না এখন তারা কোথায় চলছে, কেনই বা। এ পথে গার্গী আরও 2-1বার আগে এসেছে। একবার সায়ন আর ঐন্দ্রিলার সঙ্গে, যেবার তারা দারুণ হৈ হৈ করতে করতে গিয়েছিল বেথুয়া ডহরির ফরেস্টের একটি চমৎকার ডাক বাংলোয়। গোলাপি রঙের দোতলা বাড়িটার ঠিক নিচেই চত্বরে রোজ সন্ধ্যের পর হরিণের দল এসে ভিড় করেছিল। জ্যোৎস্নায় চাপড় চুপুর ভিজতে ভিজতে তারা হাঁ করে দেখছিল গার্গীদের। সে এক অপরূপ দৃশ্য। কিন্তু এত রাতে সায়ন নিশ্চয়ই বেথুয়া ডহরি যেতে চাইবে না। গার্গীর প্রশ্নে সায়ন আবার দ্বিধাগ্রস্ত। কাকেই বা সন্দেহ করব? আমার জীবনে কোনো শত্রু আছে কিনা তা কখনো ভেবে দেখিনি, ভাবার সময়ও পাইনি কখনো। আমেরিকা থেকে ফিরে এসে তখন একটাই টার্গেট, কি করে আমার তৈরি প্রোডাক্ট বাজারে 1 নম্বর হবে, কীভাবে আমার অফিস বড় হবে, আমার ব্যবসা হু হু করে ছড়িয়ে পড়বে সারা বাংলায়, সারা ভারতবর্ষে। প্রায় নেশার ঘোরে ছিলাম। তার ওপর তুমি আবার ঐন্দ্রিলাকে এনে দিলে আমার জীবনে, সে আর এক নেশা। তবু কাউকেই সন্দেহ হয় না আপনার? সায়ন যেন এক ঘোরে তলিয়ে গিয়েছিল, যেন এক স্বপ্নের ভেতর থেকে কথা বলছিল। সেভাবেই বলল, আমি অনেকবার ভাবতে চেষ্টা করেছি কে বা কারা এর পেছনে থাকতে পারে। লাইম ইন্ডিয়ার কারোর কথা এতদিন মাথায় ছিল না। এখন পরপর কয়েকটা ঘটনায় হঠাৎ বিদ্যুৎ চমকের মতো ব্যাপারটা ঘোরাফেরা করছে আমার মাথায়। লাইম ইন্ডিয়ার চেয়ারম্যান পর্যন্ত ঈর্ষা করে প্যারাডাইস প্রোডাক্টকে। হঠাৎই আমাদের ডিটারজেন্ট পাউডারের উৎপাদন বন্ধ হয়ে যাবার নামে ওদের কোম্পানির সবাই উল্লাসিত। ওদের হোয়াইট ওয়াশ নামে ডিটারজেন্ট পাউডারটির নাম বদলে হঠাৎ মিল্ক হোয়াইট হয়ে গেল। সেই নামেই বিজ্ঞাপন বেরিয়েছে আজ। নতুন নামে নতুন প্যাকে ওরা পুরনো প্রোডাক্ট বাজারে ছাড়ছে শিগগির। বুঝতে পারছি না এসব কিছুর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না। বলতে বলতে হঠাৎ আবার কেমন থম মেরে গেল সায়ন।
এক অদ্ভুত ঘোরের ভেতর আছে, অথচ স্টিয়ারিং, অ্যাক্সিলারেটর, ক্লাচ, ব্রেকে তার হাত পা ঠিকঠাক কাজ করে যাচ্ছে। সব ক্ষেত্রে এক ধরনের রিফ্লেক্স কাজ করে। কসবা এলাকা অনেকক্ষণ আগেই পার হয়ে ঢুকে পড়েছে ইস্টার্ন বাইপাসে। দ্রুত ছুটতে থাকা আরও শয়ে শয়ে গাড়ির পেছনে সামিল হতে হতে সায়ন বলল, জানো গার্গী, সেদিন পুলিশ অফিসার দেবাদ্রি সান্যাল হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন। আচ্ছা, ঐন্দ্রিলা দেবী কি মাঝে মধ্যে নিয়মিত সিগারেট খেতেন? আমি অবাক হয়ে বলেছিলাম, কই না তো। দেবাদ্রি সান্যাল বলেছিলেন, এমনও তো হতে পারে আপনি জানতেন না। আমি হেসে উঠে বলেছিলাম, তাহলে আর 2 বছর ধরে স্বামী স্ত্রী হিসাবে বসবাস করলাম কেন? কিন্তু হঠাৎ পুলিশ অফিসার কথাটা কেন জিজ্ঞাসা করলেন তা আজও ভেবে পাইনি। পোস্টমর্টেমের রিপোর্টে কেউ সিগারেট খায় কি না তাও লেখা থাকে নাকি? গার্গী প্রতিবাদ করল তৎক্ষণাৎ, অসম্ভব, রুমকা কখনোই সিগারেট খেত না, শখ করেও কখনো খায়নি। আরও একটা কথা জিজ্ঞাসা করেছিলেন পুলিশ ইন্সপেক্টর, বলেছিলেন আপনার অ্যাবসেন্সে কেউ আসতো কি না ঐন্দ্রিলার কাছে, কোনো পুরুষ কিংবা মহিলা? আমি ঘাড় নেড়ে বলেছিলাম, না, তাহলে আমি জানতে পারতাম। সব কথাই ঐন্দ্রিলা বলতো আমাকে। ইন্সপেক্টর হেসে বলেছিলেন, 2 বছর কি কোনো মহিলাকে চিনে ওঠার পক্ষে যথেষ্ট সময় মিস্টার চৌধুরী? 30 বছর ঘর করেও অনেক পুরুষ নিজের স্ত্রীকে চিনে উঠতে পারেন না, তা জানেন? তবে জেনে রাখুন, কেউ না কেউ সে রাতে আপনার ঘরে এসেছিল, ঐন্দ্রিলা দেবীর চেনা কেউ। গার্গী এবারও ফুঁসে উঠল, পুলিশের লোক সব সময়ই চিত্রান্বেষী হয়। আশ্চর্য, ঐন্দ্রিলার নামেও বদনাম করতে ওরা পিছপা হয় না। সায়ন হাসল, ওরা এখন কেবলই স্ক্যান্ডাল খুঁজে বেড়াচ্ছে, যাতে শেষ পর্যন্ত আমাদের কাউকে না কাউকে ওরা দোষী হিসাবে সাব্যস্ত করতে পারে। শুনলাম পুলিশ দ্রুত গুটিয়ে ফেলছে অনুসন্ধানের জাল, আর কয়েকদিনের মধ্যেই সে জালে ধরা পড়বে সেই অপরাধী। কে জানে, হয়তো আমার বিরুদ্ধেই ওরা সব প্রমাণ তৈরি করছে একের পর এক। সায়নের শেষ কথাগুলো কেমন যেন ভারী আর জড়ানো, তাতে মেশানো এক টুকরো দীর্ঘশ্বাসও। তার বুকের ভেতরেও যেন এক ধরনের কাপ। এই কদিন সায়নের সঙ্গে ঘুরে বেরিয়েছে গার্গী। ঐন্দ্রিলার প্রসঙ্গ একবারের জন্যও তোলেনি এই ভেবে যে সায়নের মানসিক আঘাত হয়তো তাতে আরও তীব্র হয়ে উঠবে। কিন্তু এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যখন সায়ন কিছুটা সহজ সাবলীল, তার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে এত সব কথা জেনে নিল গার্গী। শুনে বুঝল অনেক কিছু তথ্যই এই পরিবারের সঙ্গে মিশেও এতদিন জানতে পারেনি সে। সায়নের মারুতি তখন ইস্টার্ন বাইপাসের আলো ঝলমলে রাস্তা দিয়ে ছুটে চলেছে বিদ্যুৎ গতিতে। রাতের বেলা এই রাস্তায় ইচ্ছে করলেও আস্তে চালানো যায় না। পেছনের সামনে দুদিকেই সমস্ত গাড়ির গতি তখন তুঙ্গে। সায়ন নিখুঁত ড্রাইভিংয়ে এগিয়ে চলেছে হু হু করে। প্রথমে পার্ক সার্কাসের কানেক্টরের মোড়, তারপর বেলেঘাটা রোড ক্রসিং পার হয়ে সল্টলেক স্টেডিয়ামকে ডাইনে রেখে একসময় ঢুকে পড়ল সল্টলেকের নির্জন রাস্তায়। হঠাৎ সল্টলেকেই বা ঢুকে পড়ল কেন, গাড়ি তা বুঝতে পারছে না। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিছুই বলেনি সায়ন। তবে কি গার্গীর হাত থেকে নিস্তার পেতে তাকে কোনো নির্বাসনে নিয়ে যাচ্ছে সায়ন? হঠাৎ এক লহমার জন্য গার্গী ভয় পেল। বুকের ভেতরটা কয়েক মুহূর্তে ধকধক করে উঠল তার। পাশে নিশ্চিন্ত হয়ে স্টিয়ারিং ধরে বসে থাকা সায়নের চোখের দিকে তাকিয়ে কিছু বুঝতে চেষ্টা করল। এতদিন ধরে দেখেছে সায়নকে, তবু মনে হলো এই সায়নকে সে চেনে না। সায়ন তখন রাস্তার পর রাস্তা পেরোচ্ছে। অনেকগুলো আইল্যান্ড পার হয়ে জলের ট্যাঙ্ক ক্রস করে এগিয়ে যাচ্ছে তারা গন্তব্যে। সল্টলেকের ভেতরে কিছুই মনে রাখতে পারে না গার্গী। কত যে রাস্তা, কত যে জলের ট্যাঙ্ক, তা যেন বারবার ওলটপালট হয়ে যায়। তার উপর রাতে সল্টলেক তো তার কাছে আর এক গোলক ধাঁধা। এমনিই অনেক ধাঁধা গাছপালাময় পথ। সুন্দর সুন্দর বাড়ির সারি পার হয়ে ছোট্ট অথচ ছবির মতো চমৎকার একটি বাড়ির সামনে ঘ্যাচ করে গাড়ি দাঁড় করালো সায়ন। গার্গীর দিকে তাকিয়ে বলল, নামো। যন্ত্রচালিত হয়ে নেমে পড়ল গার্গী। সায়ন ততক্ষণে গেট খুলে ভেতরে ঢুকে বেল টিপেছে। ঘরের মধ্যে চড়ুই পাখির মতো কিচকিচ শব্দে বেল বাজতে থাকলো কিছুক্ষণ। পরক্ষণেই দরজা খুলে যিনি বেরোলেন তার দিকে আঙ্গুল নির্দেশ করে সায়ন গার্গীকে বলল, ইনিই হলেন সেই আলো বোস যার সঙ্গে বিলাসপুরে গিয়েছিলাম আমি। হোটেলে একই ঘরে রাত কাটিয়েছিলাম।
গার্গী সেদিকে তাকিয়ে বিস্মিত, হতচকিত, নির্বাক হয়ে গেল মুহূর্তে। মধ্যবয়স্ক গোলগাল মুখের সেই ভদ্রলোকের দিকে তখন বিস্মিত, স্তম্ভিত হয়ে তাকিয়ে রয়েছে গার্গী। পরনে স্যান্ডো গেঞ্জি আর চেক কাটা সবুজ লুঙ্গি, মাথায় মস্ত টাক চকচক করছে সদ্য জ্বালা টিউবলাইটের আলোয়। যেটুকু চুল আছে এপাশে ওপাশে তাও আধ পাকা, বয়স 50-এর একটু ওপরে। বারান্দায় কারুকাজ করা গ্রিলের কাছে এসে প্রথমে গার্গীর দিকে চোখ পড়তে একটু অপ্রস্তুত বোধ করলেন। পরক্ষণে সায়নকে দেখে লাফিয়ে উঠলেন। আরে সায়ন যে! সায়ন বারান্দায় উঠতে উঠতে বলল, আপনি যে গুজরাতে চলে গেছেন তা তো জানতামই না। এই কদিন এমন ঝঞ্ঝাটের ভেতর কেটেছে যে আপনার সাহায্য নেওয়ার ফুরসতই জোটেনি, অথচ খুব দরকার পড়েছিল মাঝখানে। ভাগ্যিস আজ সকালে আপনি ফোন করেছিলেন, তাই সন্ধ্যের পর এমন একটা বিপদে পড়লাম যে প্রথমেই আপনার কথা মনে পড়ল। বলে একটু থেমে গার্গীর দিকে একবার তাকিয়ে সায়ন বেশ স্মার্ট ভঙ্গিতে বলল, আপনাকে একটা দারুণ সারপ্রাইজ দেব বলে চলে এলাম আলোদা। মিট গার্গী, গার্গী মুখার্জি, আমার বান্ধবী। আলোদা হাত জোর করে হাসি হাসি মুখে বললেন, এ অধম, তোমাদের যদি কোনো উপকারে লাগে। উপকারে লাগবে বলেই তো এলাম আলোদা। সেই সংকটের মুহূর্তে যদি আপনি কলকাতায় না থাকতেন তাহলে হয়তো আরও অসুবিধা হতো। প্রায় 4 সপ্তাহ পরে কলকাতায় ফিরে এসে এই কদিনের খবরের কাগজ পড়ছি আর চমকে চমকে উঠছি। প্রায় ভূত দেখার মতোই তো আমার অবস্থা। আজ তো আবার দেখছি পুলিশ তোমার অফিস নিয়ে পড়েছে, এমনকি বাস্ট হয়ে যাওয়া মেশিনটি সম্পর্কেও মন্তব্য করেছে। সায়ন চৌধুরী নিজেই গোপনে বাস্ট করিয়ে দিয়েছে যাতে সবার নজর ওই দিকেই ঘুরে যায়। সে রাতে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর তোমার অফিসেরই কেউ নাকি একজন সঙ্গে নিয়ে ঢুকেছিল ফ্যাক্টরি অফিস থেকে টেলিফোন করবে বলে। সে নাকি তোমার খুব আস্থাভাজন ব্যক্তি, কিন্তু তার নাম চেপে যাওয়া হচ্ছে। সায়ন ঘাড় নাড়ালো। হ্যাঁ, কালীজীবন বাবু, ফ্যাক্টরির কাছেই তার রেসিডেন্স। এরকম প্রায়ই যান টেলিফোন করতে। সেদিন অত রাতে গিয়েছিলেন কেন তা বুঝতে পারছি না। তিনি কোম্পানিকে প্রাণ দিয়ে ভালোবাসেন, আমাকে প্রায় দেবতার আসনে বসিয়ে রাখেন। তিনি মেশিনের সর্বনাশ করবেন তা ভাবা যায় না, তাই পুলিশকে জানায়নি তার নাম। গার্গী তখনও অবাক হয়ে দেখছিল আলোদা নামের গৃহকর্তার দিকে। রাতের বেলা চারপাশ অসম্ভব ফাঁকা সল্টলেক ডুবে থাকে ঘোর নির্জনতায়। এখানকার ছবির মতো এক একটা বাড়ি যেন এক একটা দ্বীপ। বড় বড় রাস্তার দুপাশ জুড়ে এমন অসংখ্য দ্বীপের সমাহার বলে সল্টলেককে নির্জনতম আখায় ভূষিত করা যায়। দিনের বেলায় সাজানো ছিমছাম এই নির্জন শহর তবু একরকম। রাতের বেলা গার্গীর কাছে মনে হলো প্রায় জনহীন সাইবেরিয়া। সে থাকে জুবলি পার্কের মতো গা ঘেঁষাঘেঁষি বাড়ি জনবহুল সরগরম এলাকায়। তাকে যদি হঠাৎ রাতের বেলা সল্টলেকের এই গহন নির্জনতায় উপস্থিত করা যায় তাহলে বুকে একটু হৃৎকম্প জাগবে। আলোদার পেছনেই বেরিয়ে এলেন এক ভদ্র মহিলা, প্রায় মধ্যবয়সী, মুখশ্রী ভারী সুন্দর। তাকে দেখে সায়ন হেসে বলল, বৌদি, আজ রাতে আমরা আপনার গেস্ট, আবার নতুন করে রাঁধতে হবে। হঠাৎ সায়নকে এত রাতে দেখে তার ওপর সঙ্গে এক অচেনা তরুণী, স্বভাবতই বেশ হকচকিয়ে গিয়েছিলেন বৌদি। সায়নের কথা শুনে অবশ্য হাসিতে ভরিয়ে ফেললেন মুখ। ঈষৎ অবাঙালি কথার টানে বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। সল্টলেকে বাড়ি করে চলে আসার পর তো গেস্টই পাওয়া যায় না আজকাল। এতক্ষণে সায়নের খেয়াল পড়ল গার্গীর দিকে। গার্গী, এই হলো আমার এক দাদা বৌদি, আলো বোস আর সুচন্দনী। আলো বোস নামটা কানে যাওয়ার পর থেকেই প্রবল এক ধাঁধার ভেতর ছিল গার্গী। মাথায় চকিতে ঘাই দিয়ে উঠেছিল সংবাদপত্রে পড়া সরকারি উকিলবাবুর সওয়ালের সারসংক্ষেপ। পুলিশ রিপোর্ট অনুযায়ী আলো বোসের একজন মহিলা হওয়ার কথা, অথচ কি আশ্চর্য, তার বদলে ভুঁড়িওয়ালা এক মধ্যবয়স্ক পুরুষ। ভদ্রলোককে গার্গী এর আগে কখনো দেখেনি, সায়নের কাছে শোনেওনি এর কথা। একমাত্র উকিলবাবুর সওয়ালেই। সুচন্দনী ততক্ষণে সবাইকে ডেকে ডুকে নিয়ে গিয়েছেন ভেতরে। বোধহয় 40-এর কিছু ওপরে বয়স সুচন্দনীর, একটু বেশি রকমের স্বাস্থ্যবতী, হয়তো বয়সের গুণেই, তবু মুখখানা কোনো এক চিত্রতারকার আদল মনে পড়ায়। মহিলা তরুণী বয়সে নিশ্চয়ই অনেক পুরুষের চিত্তবেদনার কারণ হয়েছেন। পরনে ঠাস বুনো চমৎকার ধনেখালি শাড়ি, সঙ্গে হলুদ রঙের ব্লাউজে তার কাঁচা সোনার মতো শরীরের রং এক আশ্চর্য দীপ্তি পেয়েছে।
কেন কি জানে সুচন্দনী বৌদি বারবার তাকিয়ে দেখছিলেন গার্গীকে। তার চাউনিতে মিলমিশ হয়ে আছে এক টুকরো সন্দেহের আঁচ। গোলমেলে ব্যাপার, মেয়েরাই তো আঁচ করে প্রথমে। শেষ করলাম তপন বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস ঈর্ষার সবুজ চোখের 6ষ্ঠ পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সম্ভব হলে শেয়ার করবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।